সেই দুইটি টপিক হচ্ছে গ্যাপ ফিল এবং হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এর আগে একটু আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যই ভিডিওগুলো আসতেছে। সো ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনাদের যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেটার ভিডিও অলরেডি আপলোডেড। আপনারা যারা দেখেন নাই অবশ্যই ক্লাস ভিডিওটা দেখে নিবেন, নোট ডাউন করবেন, সেম ওয়েতে বাসায়ও প্র্যাকটিস করবেন, 100% ক্লিয়ার হয়ে যাবেন। একই রকম আপনাদের প্যাসেজ 2 এর উপর আমি ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসটাও আমি হচ্ছে ভিডিও আকারে একদম সুন্দরভাবে প্রিসাইজ ওয়েতে আপনাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিছে। আপনারা যারা এখনো দেখেন নাই অবশ্যই এইখানে রেকর্ডটা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে গ্যাপ ফিল সলভ করব, ট্রু ফলস নট গিভেন সলভ করব। আচ্ছা, আপনাদের তো আশা করি মনে আছে যে টেস্ট ওয়ানে কিন্তু দুইটা টপিকই ছিল, গ্যাপ ফিল, ট্রু ফলস নট গিভেন। টেস্ট টু প্যাসেজ ওয়ানও সলভ করতে গিয়ে আমরা এই দুইটা টপিকই পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি লেটেস্ট বইতে কেমব্রিজ এই ধারাটাই রাখতেছে যে তারা প্যাসেজ ওয়ানে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলই দিচ্ছে। ওকে, তাহলে আমরা বলতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা প্যাসেজ ওয়ান যখন সলভ করছিলাম টেস্ট ওয়ানের, তখন আমরা দেখছিলাম যে শুরুতে ছিল ট্রু ফলস নট গিভেন, এরপরে ছিল ক্যাপফিল। এইখানে হচ্ছে 13টা প্রশ্নের মধ্যে প্রথম 1 থেকে 6 প্রশ্ন হচ্ছে আমাদের কিসের দেখেন তো। প্রথম 1 থেকে 6 হচ্ছে ক্যাপফিল, গুড। আর পরের 7 থেকে 13 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ক্লিয়ার? এই যে এখন আজকে দেখবেন আমরা সবাই হচ্ছে নিজেরা বুঝে শুনে খুব ভালো ওয়েতে আমরা কোয়েশ্চনটা সলভ করব। উপরে হচ্ছে আপনাদের প্যাসেজটা আছে, এই প্যাসেজটা, আমাদের প্যাসেজের নাম হচ্ছে মেনাটিস। মেনাটিস আমি অলরেডি পেজ এবং গ্রুপে মেনাটিসের ছবি দিছি, তাই না? সো মেনাটিসটা কি আমরা প্যাসেজ পড়তে গিয়েও শিখবো। ওকে, গ্যাপ ফিল বলেন, আমরা শুরুতে প্রশ্ন সলভ করব গ্যাপ ফিল। গ্যাপ ফিলের প্রশ্নগুলা কিভাবে থাকে মনে আছে বলেন তো? গ্যাপ ফিলের প্রশ্নগুলা সিরিয়াল মেনটেন করে থাকে, সিরিয়াল মেনটেন করে থাকে। সো আপনি সিরিয়াল মেনটেন ওয়ালা, আপনি যে গ্যাপ ফিল সিরিয়াল মেনটেন করে আপনি সেম সিরিয়াল মেনটেন করে অবশ্যই গ্যাপ ফিলটা সলভ করবেন, আপনি ভালো করতে পারবেন। এবং সিরিয়াল কিভাবে মেনটেন হয় আমি এখন সেটা দেখাবো। ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। ওকে, একটা শব্দ অথবা একটা নাম্বার, এটাকে আমরা হাইলাইট করব। একটা শব্দ এবং একটা নাম্বার, অথবা একটা শব্দ অথবা একটা নাম্বার, এইভাবে হচ্ছে অ্যান্সার গুলা আসবে। মেনাটিস। ওকে, এইটা আমাদের হচ্ছে প্যাসেজের নাম মেনাটিস। ওকে, পেনাল্টিসটা কি আমরা প্রথম লাইনে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো। সো প্রথম লাইনটা পড়ে ফেলি, একটু আমাদের আগ্রহ জানতে যাচ্ছে যে মেনাটিসটা আসলে কি, খায় নাকি মাথায় দেয় এটা। মেনাটিস অলসো নোন অ্যাজ সি কাউস, সমুদ্রের গরু। সমুদ্রের গরু। আর অ্যাকোয়াটিক ম্যামালস, ম্যামালস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, অ্যাকোয়াটিক হচ্ছে জলজ। মেনাটিস হচ্ছে একটা গরু, গরু টাইপের জিনিস, একটা গরু। সহজ কথা, মেনাটিস হচ্ছে একটা গরু। সেটা কোথায় থাকে? সমুদ্রের গরু। এবং এটা কি একটা জলজ স্তন্যপায়ী প্রাণী, that belong to a group of animals called Sirenia। আচ্ছা, তার মানে আমরা এই প্রথম লাইন থেকে আজকে এমন একটা প্রাণী নিয়ে কথা বলবো যে প্রাণীটা সমুদ্রে পাওয়া যায়, এবং ওই প্রাণীটা হচ্ছে সমুদ্রের কাও বলা হয়, গরু বলা হয়। তাহলে এটা গরুর মতো একটা আকৃতি তো হবেই, তাই না? তো আমরা ক্লাসের পর আবার হচ্ছে আমরা ক্লাসে তো অনেক কিছু জানতে পারবো এই প্রাণী সম্পর্কে, এবং ক্লাসের পর আমরা হচ্ছে একটু ইউটিউব বলেন গুগল বলেন ঘাটাঘাটি করবো ম্যানাটিসটা কি। এবং এটা একটা সত্য কাহিনী, তাই না? একটা একটা জন্তু, যে জন্তুটা সম্পর্কে আজকে আমরা জানতে পারবো, একটা এনিমেল সম্পর্কে আজকে আমরা শিখতে পারবো। শুধু পড়লেই হবে না, পড়ার বাইরে আমরা হচ্ছে এনজয় করাটা ট্রাই করব। তখন আমাদের পড়াটা আরো বেশি সফিস্টিকেটেড হবে, তখন আমাদের পড়াটা আরো বেশি প্রাণবন্ত হবে এবং আমরা আরো বেশি শিখতে পারবো। ওকে, আচ্ছা। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স বলতে কি বোঝায়? যে তার দেখতে কেমন, হ্যাঁ, দেখতে কেমন, তার আচার আচরণ দেখতে কেমন, এইটা বোঝাচ্ছে অ্যাপিয়ারেন্স। ওকে, সো অ্যাপিয়ারেন্স হচ্ছে লুক সিমিলার ডাং ডাগনস, অর্থাৎ দেখতে একই রকম, ডাগনস এর মতন। লুক সিমিলার, দেখতে একই রকম। কার মতন? ডাগনস এর মতন। ড্রাগনসের মতো দেখতে একই রকম। ম্যানাটিস এটা একটা সি কাউস, অ্যাকোয়াটিক ম্যামালস, এগুলো তো পড়লাম। আচ্ছা, দিস গ্রুপ অলসো কন্টেইনস ড্রাগনস। আচ্ছা, এই যে ড্রাগনস পেয়ে গেছি, সো আমরা ড্রাগনসে দাগ দিই। কিওয়ার্ড কিওয়ার্ড মিলাচ্ছি, দেখছেন? নাম কিন্তু কিওয়ার্ড, নাম ভালো কিওয়ার্ড, দাগ দিলাম। এবং এইখানে বলতেছে কি ড্রাগনসের মতো সে দেখতে। ড্রাগনস এন্ড ম্যানাটিস লুক এলাইক। এই যে দেখুন, এইখানে বলেই দিছে এটা, ড্রাগনস এন্ড ম্যানাটিস লুক দেখতে
এলাইক, এলাইক মানে সিমিলার, এলাইক হচ্ছে সিমিলারের একটা ভালো সিনোনিম। সো এলাইকে আমরা দাগ দিচ্ছি, দেখুন এলাইক মানে হচ্ছে সিমিলার, ক্লিয়ার। বাট, কিন্তু, এই যে দেখুন কিন্তু, বাট বলা মানেই, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, এই যে মিস বিউটি, বাট মানেই বুঝবেন এখানে একটা ডিফারেন্ট জিনিস চলে আসতেছে। এ ডিফারেন্ট, এ ডিফারেন্টলি শেপড, বাট এ ডিফারেন্ট কথা হচ্ছে ডিফারেন্ট শেপড, আকৃতি হচ্ছে ডিফারেন্ট, বাট এ ডিফারেন্ট শেপ। কিসের আকৃতি ডিফারেন্ট, ওই কিসের আকৃতিটা সেটা আপনাকে বের করতে হবে। দেখুন, দে আর সিমিলার ইন সাইজ, আকারে একই, আমাদের দরকার ডিফারেন্ট শেপ। কিসের আকৃতিটা, শেপ মানে আকৃতি, কিসের আকৃতি ডিফারেন্ট ওইটা দরকার। কালার এন্ড শেপ, এন্ড বোথ হ্যাভ ফ্লেক্সিবল ফ্লিপার্স। ওকে, আচ্ছা, হাউএভার দ্য ম্যানাটি হ্যাজ এ ব্রড রাউন্ডেড টেল। হাউএভার, এই যে হাউএভার হচ্ছে একটা বিপরীত কথা বোঝায়, হাউএভার মানে হচ্ছে একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড। হাউএভারের সিনোনিম হচ্ছে বাট, বিকজ হাউএভার দিয়ে আপনার যে ধরনের কন্ট্রাস্টিং অর্থ বোঝায়, যেমন আমি বললাম মিস্টার করিম is a Mr. Karim is a good boy, but he uh, but he doesn't go to school every day। এই কথা যেটা, মিস্টার করিম ইজ এ গুড বয়, বাট হি বাট হি ডাজন্ট গো টু স্কুল এভরি ডে, এটা যে কথা বোঝাচ্ছে মিস্টার করিম ইজ এ গুড বয়, হাউএভার হি অলওয়েজ অ্যাবসেন্ট ইন হিজ ক্লাস। এটাও একই কথা, বুঝতে পারছি, কারণ হাউএভার বাট দিয়ে কন্ট্রাস্টিং কথাগুলো বুঝায়। সো এই যে বাট, এ ডিফারেন্ট শেপ, আকৃতি হচ্ছে ডিফারেন্ট, এই কিসের আকৃতি ডিফারেন্ট সেটা দরকার। দ্য ম্যানাটি হ্যাজ এ ব্রড রাউন্ডেড টেইল, ম্যানাটির হচ্ছে লেজ আছে, কথা হচ্ছে এই যে লেজ, টেইল, ম্যানাটির হচ্ছে টেইল আছে। হোয়ার এস দ্য ড্রাগনস ফ্লাক লাইক দ্যাট অফ এ ওয়েল, এই যে দেখুন ড্রাগনসেরও হচ্ছে এই লেজ আছে, ড্রাগনসেরও লেজ লেজ আছে, বাট ওই লেজটা হচ্ছে কার মতো, তিমির মতো। তার মানে ম্যানাটি থেকে কি আলাদা না? ম্যানাটি ম্যানাটি থেকে তো ডিফারেন্ট, তাই না? যেমন এই লাইনটা দেখুন, ড্রাগনস এবং ম্যানাটি এই দুইটা প্রাণী দেখতে একই রকম, কোন কোন জায়গায় একই রকম, সাইজের দিক থেকে একই রকম, কালারের শেপের দিক থেকে দেখা যায় একই রকম, এবং তাদের ফ্লিপারের দিক থেকেও একই রকম লাগতেছে। কিন্তু লেজের দিক থেকে ম্যানাটির লেজ যেরকম, ড্রাগনসের লেজ সেম না, বরং ড্রাগনসের লেজটা তিমির মতো লাগে, ওয়েল হচ্ছে তিমি, তিমির মতো লাগে। তার মানে ম্যানাটি হচ্ছে ড্রাগনসের মতো দেখতে একই রকম, কিন্তু ডিফারেন্ট হচ্ছে কোন জায়গাটা, তার টেইল, লেজটা হচ্ছে ডিফারেন্ট। এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলুন। টেইল যে হচ্ছে বা তার লেজ হচ্ছে যে ডিফারেন্ট, এই জায়গাটা ক্লিয়ার কিনা, প্রথম প্রশ্নের অ্যান্সার আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলুন। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা 2 নম্বরে যাব, এবং আমরা এইভাবে গল্পের ছলে, গল্প কথার মিশেলে আমরা আরো শিখতে পারবো। দেখুন, মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে তার চলাচলটা বোঝাচ্ছে। দেখুন, হ্যাভ ফিউয়ার নেক বোনস, এইখানে দাগ দিই, ফিউয়ার মানে কম, নেক হচ্ছে ঘাড়, বোন হচ্ছে হাড়, গাড়ের হাড় হচ্ছে কম, গাড়ের হাড় হচ্ছে কম। তাহলে এটা আমরা একটু খুঁজি কোন জায়গায় আছে, বোনস যে কম, এটা কোথায় দেখি একবার। Unlike most mammals, manatees have only 6 bones in their neck. Okay, এই জায়গায় আছে। Manatees have only 6 bones in their neck. Manatees এর গাড়ে মাত্র, অনলি মানে ফিউ, এই যে ফিউয়ার, মাত্র 6টা বোন আছে, মানে কম বোন আছে। এইটাই, এরপরে দেখুন, নিড টু ইউজ দেয়ার ড্যাশ, নিড প্রয়োজন, ইউজ, দেখুন এই এই লাইনটা দেখেন, নিড প্রয়োজন, আমি হচ্ছে কিওয়ার্ড ধরে আগাই, এবং সিরিয়ালি আসতেছে কিন্তু, ইউজ ব্যবহার করতেছে, দেয়ার ড্যাশ তাদের, তাদের কি কিছু একটা কথা বলতেছে, ওই কিছু একটা আমাদের দরকার। ক্লিয়ার? আচ্ছা, প্রথমটাতে আমি একটু পরে আসতেছি, ধৈর্য ধরুন, আমি 2-3 টাকা আবার শেষ করে ফেলি, বিকজ অনেকেই হইতেছে লেটে ঢুকার কারণে বুঝতেছেন, একটু ওয়েট করুন, আর আমি হচ্ছে 2-3টা পড়ার পরে আবার প্রথমটাতে আসতেছি। দেখুন, তাদের মুভমেন্ট, চলাচল, মুভমেন্ট বলতে কি বোঝাচ্ছে, চলাচল। ওকে, ফিওয়ার নেক বোনস, তার হাড় সংখ্যা কম, এই যে দেখো, ম্যানাটিস হ্যাভ অনলি 6 bones ইন দেয়ার নেক, তাদের ঘাড়ে 6টা বোন আছে, অনলি মানে হাড় সংখ্যা কম, নেক মানে ঘাড়, বোন মানে হাড়, ফিউ মানে কম, অনলি 6 bones নেক।
ওকে, মিললো, কথাটা মিলছে তাই না? এরপরে দেখো, নিড, প্রয়োজন, দেয়ার ড্যাশ, তাদের কিছু একটা প্রয়োজন, দেয়ার ড্যাশ কিছু একটা প্রয়োজন, যেটা কি করবে, হেল্প করবে, সাহায্য করবে, টার্ন দেয়ার বডিজ অ্যারাউন্ড ইন অর্ডার টু লুক সাইডওয়েজ। এইটা এটা কি, তাদের, এইটার মানে কি বোঝাচ্ছে বুঝুন। তাদের কিছু একটা আছে, ওই কিছু একটাকে আপনি এখানে গ্যাপে বের করে বসাবেন প্যাসেজ থেকে। তাদের কিছু একটা আছে যেটা সাহায্য করবে, কি করবে, সাহায্য করবে। আবারও বলতেছি, প্রয়োজন, নেড, প্রয়োজন, তাদের কিছু একটা প্রয়োজন যেটা তাদেরকে সাহায্য করবে। তাদেরকে সাহায্য করবে ম্যানাটিস, ম্যানাটিস নামক যে প্রাণীটা আছে ওইটাকে সাহায্য করবে টার্ন দেয়ার বডিস, তাদের বডিটাকে ঘোরাতে। টার্ন মানে ঘোরানো, লুক সাইডওয়েজ আশেপাশে, সাইড মানে হচ্ছে পাশে, পাশে তাকানোর ক্ষেত্রে এই প্রাণীটা পাশে তাকাবে। পাশে তাকাইতে গেলে সে তার বডিটাকে ঘুরাবে, ওই বডিটাকে ঘুরাইতে গিয়ে তাকে সাহায্য করবে কিছু একটা জিনিস, ওই জিনিসটার প্রয়োজন। ক্লিয়ার? ওকে, তো আসুন এই জায়গায়, দিস শর্ট নেক, মনে রাখেন, হাইফেন দিয়ে কোনো লেখা থাকলে ওইটা হচ্ছে সাপোর্টিং কথা, ওই কথা পড়বেন না। যেমন আমি দেখেন নেকের পরে হাইফেন দিয়ে এই জায়গা পর্যন্ত আমি আর পড়ি না, এটা বাদ। This short neck allows a manatee to moves its head up and down, but not side to side. কিন্তু আমাদের দরকার সে সাইডে তাকাবে, তার মানে এই এই লাইন দিয়ে আমাদের লাভ নাই। এই লাইনটাকে আমরা চাইলেও কালো করে দিতে পারি। ক্লিয়ার? ওই যে কালো করার কনসেপ্টটা আমি লাস্ট ক্লাসে শিখাইছিলাম, তাই না? কারণ আমাদের দরকার সাইড বাই সাইডে, অর্থাৎ সে যদি পাশে তাকায় তাহলে কি অবস্থা, সেটা কিন্তু আমাদের দরকার। দেখুন, to see something on its left or right, a manatee must turn entire body। এই যে দেখুন, টার্ন, ঘুরাবে, টার্ন হচ্ছে ঘুরানো, এন্টায়ার বডি, এই যে পুরা বডি, এই যে দেখুন এখানে লেখা আছে টার্ন দেয়ার বডিজ, তাদের বডিটা ঘুরাবে, এন্টায়ার বডিটাকে ঘুরাবে। ক্লিয়ার? লুক সাইডওয়েজ, পাশে তাকানোর জন্য, স্টিয়ারিং উইথ ইটস ফ্লিপার্স। এরপরে দেখুন, আচ্ছা, ম্যানাটিস হ্যাভ পেক্টোরাল ফ্লিপার্স। আচ্ছা, তার মানে এখানে কি দাঁড়াইলো, টু সি সামথিং অন ইটস লেফট অর রাইট, তার ডানে বামে, ডানে বামে টু সি দেখবে, তার মানে কি লুক, লুক মানে তাকানো, লুক লুক মিলতেছে। লেফট অর রাইট মানে কি ডানে বামে, মানে কি ডান বাম কোন জায়গায় হয় আপনার, পাশ সাইডকে, মানে ডান পাশ বাম পাশ, এই পাশ গুলাকে, এই সাইড গুলাকেই তো আমরা বলি লেফট রাইট, তাই না? তার মানে লুক সাইডওয়েজ কে ওরা প্যারাফ্রিজ করতেছে, সি লেফট ও রাইট মিলল। টার্ন দেয়ার বডিজ, ওই যে টার্ন এন্টায়ার বডি মিলছে। আচ্ছা, এই বডিটাকে টার্ন করার জন্য, পাশে তাকানোর জন্য, স্টিয়ারিং উইথ মানে কি, সহযোগিতা করতেছে, স্টিয়ারিং করা, সহযোগিতা করা, কি সহযোগিতা করতেছে বলেন তো, ফ্লিপার্স। এই যে এইখানেই হচ্ছে অ্যান্সার। তার মানে মেনাটিজের একটা ফ্লিপার্স আছে। ফ্লিপার্স কি সেটা বোঝার দরকার নাই, জাস্ট এইটা মাথায় রাখুন, একটা ফ্লিপার্স আছে, যে ফ্লিপার্স এর মাধ্যমে মেনাটিসটা হচ্ছে তার ডানে বামে তাকায় এবং তার বডিটাকে ঘুরায়, টার্ন করে। ক্লিয়ার? তার মানে নিড কি দরকার, তার ফ্লিপার্সটা দরকার। আমি কি বুঝাইতে পারছি বলুন তো? এইখানে যে ফ্লিপার্স হয়েছে, ফ্লিপার্স কেন হয়েছে সেটা কি বুঝতে পারছেন? গুড, গুড, থ্যাংক ইউ। এবং দেখুন, আমরা কিন্তু প্রথমটার অ্যান্সার পাওয়ার পর, প্রথমটা টেইল যেখানে পাইছি, এরপর এটা ফ্লিপার্স পেয়ে গেছি, দেখছেন? এইরকম ইজিলি আমরা বের করতে পারবো। ধৈর্য ধরে থাকুন আমার সাথে, ইনশাল্লাহ আপনারা হচ্ছে খুবই ভালোভাবে বুঝতে পারবেন। ক্লিয়ার? কারণ আমি চেষ্টা করতেছি আপনাদের মানে পড়াটাকে মানে একদম সহজ করে দিতে। আচ্ছা, এরপরে দেখুন, সেন্স ভাইব্রেশনস ইন দ্য ওয়াটার বাই মিনস অফ ড্যাশ অন দেয়ার স্কিন। মানে এত কথা আপনি পরে কিওয়ার্ড হচ্ছে এত কিছুতে দাগাবেন না, দাগাবেন কি ওই যে মেইন কথা, সেন্স ভাইব্রেশনস, তাদের ভাইব্রেশনের সেন্স হচ্ছে ড্যাশ অন দেয়ার স্কিন, তাদের চামড়ার কিছু একটা জিনিস আছে, তাদের চামড়ার কিছু একটা জিনিস, স্কিন মানে তো ত্বক, তাই না? তো তাদের ত্বকের কিছু একটা জিনিস আছে যেটা হচ্ছে ওয়াটারের উপর ভাইব্রেট করতে, তাদের সেন্সকে ভাইব্রেট করতেছে। ওকে, সো এরপরে দেখুন, সেন্স ভাইব্রেশনস, এইটা আমাদের দরকার। আচ্ছা, এই লাইনে সেন্স ভাইব্রেশনস পাচ্ছি না, সেন্স ভাইব্রেশনস কোন জায়গায় আছে, এই যে সেন্স ভাইব্রেশনস আছে। ক্লিয়ার? সেন্স ভাইব্রেশনস, ওকে। সেন্স ভাইব্রেশনস দেখুন এই লাইনটা, তাহলে দে অলসো হ্যাভ সাম হেয়ার্স কভারিং দেয়ার বডিজ হুইচ হেল্প দেম সেন্স ভাইব্রেশন ইন দ্য ওয়াটার। এই যে দেখুন, সেন্স ভাইব্রেশন ইন দ্য ওয়াটার, এই জায়গায় মিলে গেছে, দেখছেন? কি ওয়ার্ড সহ মিলতেছে।
যেটা তাদের স্কিনের কি, তাদের ত্বকের কিছু একটা যে আছে যেটা তাদের পানিতে, তাদের ভাইব্রেশন, মানে তারা যে পানিতে আছে ওই পানিতে সেন্স দিচ্ছে। ধরেন আপনি পানিতে পড়ছেন, তো আপনি তো বুঝবেনই যে আপনার শরীরে পানির ওই যে পানিগুলো এসে লাগতেছে, সেটা আপনার সেন্সে কাজ করবে না? একই রকম তাদের বডির কোন জিনিসটাই যে হেয়ার, এই হেয়ারটা আছে, যে দে অলসো হ্যাভ সাম হেয়ার কভারিং দেয়ার বডিজ, তাদের বডিতে হেয়ার আছে যেটা সেন্স দেয় যে তারা পানিতে আছে, যে এটা ভাইব্রেট করতেছে। ক্লিয়ার? সো এটাতে হেয়ারস। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাদের বডি কভার করতেছে। কভারিং দেয়ার বডিজ মানে কি, তাদের স্কিনের উপর কভারিং দেয়ার বডিজ, এটা প্যারাফ্রিজ কিভাবে করছে, অন দেয়ার স্কিন। এই যে কভারিং দেয়ার বডিজ মানে অন দেয়ার স্কিন, তাদের স্কিনের উপর কি আছে, হেয়ারস আছে। ক্লিয়ার? সো হেয়ারসটা হচ্ছে অ্যান্সার। আমাকে একটু বলবেন হেয়ারসটা বুঝছেন কিনা, হেয়ারসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্ল্যানও আছে, আমি আপনাদেরকে আগেও বলছিলাম। প্ল্যানটা হচ্ছে আপনাদের রেসপন্সের উপর বেস করে আমি হচ্ছে নেক্সট মান্থে এরকম লিসেনিং বলে এরকম রাইটিং আনবো। সো আপনারা যত বেশি ক্লাসে থাকবেন তত বেশি, কারণ মাত্র হয়েছে 4টা ক্লাস, আরো 8টা ক্লাস বাকি। সো এই পর্যন্ত আপনারা যদি হেল্প করেন অবভিয়াসলি সবকিছুই সম্ভব। গুড। ফিডিং, ফিডিং মানে খাওয়ানোর একটা ব্যাপার আসতেছে। ওকে, সো আমরা মোটামুটি ম্যানাফিস সম্পর্কে প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা অনেক আইডিয়া পেয়ে গেছি। খাওয়ানোর ব্যাপারটাতে আসি। ইট মেইনলি অ্যাকোয়াটিক ভেজিটেশন, তারা খায়। কি খায়? অ্যাকোয়াটিক ভেজিটেশন। অ্যাকোয়াটিক মানে কি? জলজ। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ সবজি। সাচ এজ, যখনই কোনো জায়গায় সাচ এজ পাবেন, সাচ এজ মানে উদাহরণ বোঝায়। সাচ এজ মানে হচ্ছে, আমি আবারও বলতেছি, উদাহরণ বোঝায় সাচ এজ। ওকে, সো অ্যাকোয়াটিক ভেজিটেশন মানে জলজ সবজি। সো সাচ অ্যাজ, ওই সাচ এজ মানে উদাহরণ বোঝায়। এবার একটু আসি। সি গ্রাসেস এন্ড আদার মেরিন প্ল্যান্টস মেক আপ মোস্ট অফ ম্যানাটিস ডায়েট। আচ্ছা, এই লাইনে অ্যান্সারটা আছে, কিভাবে আছে আমি আপনাদেরকে এখন পরে বুঝাই। দেখুন, ম্যানাটিসের ডায়েটের মধ্যে কি আছে? মেরিন প্ল্যান্টস, মেরিন, মেরিন মানে সমুদ্র, সমুদ্র মানে জলজ। সো অ্যাকোয়াটিক আর মেরিন এটা হচ্ছে সিনোনিম। প্ল্যান্ট, ভেজিটেশন এগুলো হচ্ছে সিনোনিম। তার মেরিন প্ল্যান্ট, অ্যাকোয়াটিক ভেজিটেশন, উদাহরণস্বরূপ কোনটা, ওই যে নাম বলতেছে সি গ্রাসেস এন্ড আদার, তার মানে সি গ্রাসেস, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই যে ম্যানাটিসের ডায়েটের মধ্যে মেরিন প্ল্যান্টস আছে। মেরিন মানে হচ্ছে অ্যাকোয়াটিক, মেরিন মানে সামুদ্রিক বোঝায়, সমুদ্রের কথা বোঝাচ্ছে। অ্যাকোয়াটিক মানে জলজ। প্ল্যান্ট, ভেজিটেশন। ক্লিয়ার? সি গ্রাস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সি গ্রাসেস। গুড। আবার বুঝাইয়া দিচ্ছি একটু, ভালো করে ধৈর্য রাখুন, একটু শুনুন আমার কথাটা। ইট মেইনলি, তারা প্রধানত খায়, কি খায়? অ্যাকোয়াটিক ভেজিটেশন। অ্যাকোয়াটিক ভেজিটেশন মানে জলজ উদ্ভিদ। ভেজিটেশন মানে ধরেন উদ্ভিদ। ক্লিয়ার? সাচ এস, সাচ এস যখনই পাবেন তখনই বুঝবেন সেটা উদাহরণ বোঝাচ্ছে, উদাহরণ। ক্লিয়ার? এক্সাম্পল। তাহলে দেখুন এই লাইনে, সি গ্রাসেস এন্ড আদার মেরিন প্ল্যান্টস মেক আপ মোস্ট অফ এ ম্যানাটিস ডায়েট। ম্যানাটিস ডায়েট, ম্যানাটিস ইট, ম্যানাটিস খায়। খাওয়াতেই তো ডায়েট বোঝায়, তাই না? সো এটা তো মিলে গেছে, সিনোনিম এই লাইন। আবার দেখুন মেরিন প্ল্যান্টস, মেরিন মানে সামুদ্রিক, অ্যাকোয়াটিক মানে জলজ, মেরিন অ্যাকোয়াটিক মিলছে। ভেজিটেশন মানে হচ্ছে প্ল্যান্টস, এটাও মিলে গেছে। ভেজিটেশন মানে উদ্ভিদ, প্ল্যান্টস মানে উদ্ভিদ, এটাও মিলছে। সাচ এস উদাহরণ। এই যে দেখুন সি গ্রাস, সমুদ্রের কিছু ঘাস আছে এবং অন্য কিছু অ্যাকোয়াটিক উদ্ভিদ আছে। সো উদ্ভিদের মধ্যে একটা নাম দিয়ে দিচ্ছে, ওই নামটাই আমরা বসায় ফেললাম, সি গ্রাসেস। এবার কি বুঝছেন? এবার বুঝছেন কিনা? গুড, গুড, থ্যাংক ইউ। ওকে, সো দেখুন ক্লিয়ার, কিন্তু আপনারা দেখেন সিরিয়াল মেনটেন করে আসতেছে। এরপরে দেখুন গ্রাস। গ্রাস একটা সিনোনিম। গ্রাস এমন একটা ভালো ওয়ার্ড, একটা বলা যায় হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। হ্যাঁ, গ্রাস এটা একটু মুখস্থ রাখবেন। গ্রাস মানে কি বোঝায়? গ্রাস মানে বোঝায় ধরা, কোনো কিছু ধরে রাখা। কোনো কিছু ধরে রাখাকে বলা হয় গ্রাস। ওকে, গ্রাস। তো গ্রাস এন্ড পুল আপ, পুল আপ হচ্ছে টেনে তোলা, ধরা এবং টেনে তোলা।
কাকে ধরতেছে এবং কাকে টেনে তুলতেছে? প্ল্যান্ট উইথ দেয়ার, মানে তারা ধরে এবং টেনে তুলে প্ল্যান্ট উদ্ভিদদেরকে কি দিয়ে? তাদের ওই যে দেয়ার, তাদের কিছু একটা দিয়ে। ধরেন আমরা আমাদের হাত দিয়ে কোনো কিছু ধরি এবং টেনে তুলি, তাই না? সো তাদেরও এরকম কিছু একটা আছে যেটা দিয়ে তারা যে কোনো প্ল্যান্ট, তারা তো উদ্ভিদ খায়। সো আমরা তো দেখছি যে তাদের খানির মধ্যে প্রধানত হচ্ছে তারা জলজ উদ্ভিদ গুলাকে বেশি খায়, তাই না? তারা হচ্ছে জলজ উদ্ভিদ শ্রেণী প্রধানত। সো তারা কিছু একটা ধরে এবং পুল আপ, পুল আপ মানে টেনে তুলে, তাদের কিছু একটা ইউজ করে। ওকে, সো দেখি। ম্যানাটিস স্পেন্ড অ্যাবাউট 8 আওয়ার। আচ্ছা, গ্রাস এন্ড পুল আপ। আচ্ছা, গ্রাস এন্ড পুল আপ প্ল্যান্টস, তাদের কি একটা দিয়ে, ওইটা দরকার আমাদের। আচ্ছা, এখানে গ্রাস এন্ড পুল আপের এই জায়গায় আমরা পাই নাই, হ্যাঁ। ওকে, আচ্ছা, we need it. পাই নাই। And it is abrasive aquatic plant which teeth they usually fall out. So they continually grow new teeth. They get pushed to or build the one having insisted to. এই যে দেখুন গ্রাস, দেখছেন? গ্রাস চলে আসে। গ্রাস দেয়ার ফুড, তারা হচ্ছে তাদের ফুডকে কি করে ধরে? গ্রাস ধরে, দেখছেন? মেনাটিস হ্যাভ লিপস, মেনাটিসের কি আছে? ঠোঁট আছে। যেটা ফাংশন, যেটা কাজ করে, খেয়াল করুন, যেটা কাজ করে লাইক এ পেয়ার অফ হ্যান্ডস, হাতের মতো। আমরা আমাদের হাত দিয়ে কি করি মনে আছে? কোনো কিছু টেনে তুলি হাত দিয়ে, কোনো কিছু ধরি, কোনো কিছু ধরি, টেনে তুলি হাত দিয়ে। একই রকম ম্যানাটিসের এই জায়গায় দেখেন, ইনস্টিড অফ হ্যাভিং ইনসিসর্স টু ব্রাশ দেয়ার ফুড। ইনসিসর্স মানে কি জানেন? দাঁত, দাঁতের কথা বলতেছে, মানে ছেদন করা দাঁতের কথা বলতেছে। ইনস্টিড অফ পরিবর্তে, দাঁতের পরিবর্তে, ক্লিয়ার? দাঁতের পরিবর্তে তারা কি করতেছে? ইনস্টিড হচ্ছে পরিবর্তে, ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এইখান থেকে আমরা পড়ি, গ্রাস দেয়ার ফুড, তারা তাদের ফুডকে ধরে কি দিয়ে ধরে? লিপ, ঠোঁট দিয়ে। যে এই যে দেখুন লিপ, যেটা কাজ করতেছে হাতের মতো, ক্লিয়ার? টু ফুড অ্যাওয়ে ফ্রম দা সি ফ্লোর। সি ফ্লোর মানে কি? সমুদ্রের পৃষ্ঠ। সি ফ্লোর থেকে ফুড অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম দ্য সি ফ্লোর, এটা মানে কি? যে ফুড সি ফ্লোর থেকে তাকে তুলে আনে। তাহলে কি দিয়ে তুলে আনে বলেন তো? ঠোঁট দিয়ে। সে খাবারটাকে ধরে এবং তুলে আনে কি দিয়ে? তার ঠোঁট দিয়ে, যেটা আমাদের হাতের মতো কাজ করে। ক্লিয়ার? এবার কি বুঝছেন এই লাইনটা? আমি আবার রিপিট করতেছি, তারা ফুডটাকে ধরে এবং ঠোঁট দিয়ে ফুডটাকে কি করে? অ্যাওয়ে ফ্রম দ্য সি ফ্লোর। সি ফ্লোর, ফ্লোর মানে কি? পৃষ্ঠ। সি ফ্লোর মানে সমুদ্রের পৃষ্ঠ। সমুদ্রের পৃষ্ঠ থেকে তুলে আনে, ক্লিয়ার? সমুদ্রের পৃষ্ঠ থেকে তাদের খাবারটাকে তারা, ওই যে ফুড, ফুড, ফুড মানে খাবার, তাদের খাবারটাকে তারা সমুদ্র পৃষ্ঠ থেকে তুলে আনে কিসের মাধ্যমে? তাদের ঠোঁটের মাধ্যমে, যেটা আমাদের হাতের মতো কাজ করে। ওই যে ফাংশন লাইক এ হ্যান্ড, পেয়ার অফ হ্যান্ডস, আমাদের যে দু হাত আল্লাহ দিচ্ছেন, এই দু হাতের মতো তাদের ঠোঁটটাও কাজ করে। ক্লিয়ার? তারা খাবারটাকে ধরে এবং সি ফ্লোর থেকে তুলে আনে। এবার কি বুঝিয়ে পারছি বলুন তো? পাঁচ নাম্বারটা বুঝছেন কিনা আমাকে একটু বলুন, 5 নাম্বারটা আপনারা বুঝছেন কিনা? থ্যাংক ইউ। ওকে, সো দেখুন একদম সিরিয়ালি চলে আসতেছে সবগুলা, ক্লিয়ার? আচ্ছা, খুব ইজিলি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড কপি পেস্ট হয়। সামান্য কিছু প্যারাফ্রেজ হয়, যেটা আপনারা পড়লে, আমি যেভাবে পড়াচ্ছি সেই মতে পড়লে আপনারা বুঝতেছেন, তাই না? আচ্ছা, এখন তাদের ব্রেথিং, শ্বাস প্রশ্বাসের ব্যাপার নিয়ে কথা বলতেছে। তারা হচ্ছে, যেহেতু তারা স্তন্যপ্রায়ী প্রাণী, তারা হচ্ছে সারফেসে চলে আসে, মানে পানির উপরে চলে আসে, পানির উপরের পৃষ্ঠে চলে আসে। যেমন আমরা যখন সাঁতার কাটি, আমরা ডুব দেওয়ার পরও কিন্তু উপরে আসতে হয়, তাই না? আর না হলে আমরা দম ফেলতে পারি না। সো একই রকম তারা হচ্ছে সারফেসে আসে, বাতাসের সংস্পর্শে আসে প্রত্যেক 2-4 মিনিট যখন তারা জেগে থাকে। তারা জাগা অবস্থায় প্রত্যেক 2 থেকে 4 মিনিট তারা বাতাসের স্পর্শে আসে, every 2-4 minutes। ক্লিয়ার? হুয়েন এভার। আর যখন তারা ঘুমে থাকে তখন 15 থেকে 20 মিনিট, যখন তারা ঘুমে থাকে তখন 15 থেকে 20 মিনিট তারা সারফেসে আসে। তার মানে কি বুঝলাম এখানে? যখন তারা সজাগ থাকে তখন প্রত্যেক 2-4 মিনিট তারা বাতাসের জন্য সারফেসে আসে, মানে প্রাণীর ওই পানির উপরে পৃষ্ঠে চলে আসে, পানির উপরে। আবার যখন তারা ঘুমন্ত থাকে তখন 15 থেকে 20 মিনিট পর তারা বাসে। এই ভেসে ভেসে তারা কি করে? তারা হচ্ছে বাতাসটা নেয়। বুঝাইতে পারছি? মানে বাতাস থেকে অক্সিজেনটা তারা নেয়।
ক্লিয়ার? আচ্ছা, তো এইটা এই জায়গায় পাবেন, এই যে দেখুন লিখে আছে যে হোয়েন অ্যাওয়েক, যখন তারা জেগে থাকে তারা হচ্ছে সারফেস থেকে এভরি 2 or 4 মিনিটস হচ্ছে এয়ারটাকে নেয়। ক্লিয়ার? আর যখন তারা হচ্ছে জাগনা থাকে না, মানে স্লিপে থাকে, তখন এই যে দেখুন, আহ এই যে যখন তারা স্লিপে থাকে, স্লিপ, দে কাম আপ ফ্রম এয়ার ফর এয়ার এভরি 15 to 20 মিনিটস, দেখছেন? ওকে। তো যখন তারা জাগা থাকে তখন 15 থেকে 20 মিনিট হচ্ছে তারা তাদের ঘুমন্ত অবস্থায় 15 থেকে 20 মিনিটে চলে আসে। আর যখন তারা মানে সজাগ থাকে তখন প্রত্যেক 2-4 মিনিটে। আচ্ছা, এটা তো আমরা এই লাইন এখানে আমাদের অ্যান্সার নেই, বাট আমরা বুঝলাম, সিকোয়েন্সটা মেনটেন করার জন্য আমরা বুঝলাম। ওকে। এরপরে দেখো, রেগুলেট। রেগুলেট মানে কি বলতে পারবেন? মেনটেন করা, নিয়ন্ত্রণ করা, এটাকে রেগুলেট বলে। ক্লিয়ার? রেগুলেট দ্য ড্যাশ অফ দেয়ার বডিজ। দা এবং অফের মাঝখানে আপনাদেরকে লাস্ট ক্লাসেও বলছিলাম, দা এবং অফের মাঝখানে নাউন বসে। সো মেনটেন দ্য ড্যাশ অফ দেয়ার বডিজ, তাদের শরীরের কিছু একটা তারা মেনটেন করে। ক্লিয়ার? বডিজ। ক্লিয়ার? আচ্ছা। বাই ইউজিং মাসলস অফ ডায়াফ্রাম। বাই ইউজিং, এই যে ইউজিং মাসলস অফ ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে সহজ কথা, মাসলস অফ, এইটাও পড়ার দরকার নাই, এটাও হচ্ছে আপনারা কেটে দেন, এটাও পড়ার দরকার নেই। জাস্ট এইটা পড়েন যে মেনটেন, তাদের বডির কিছু একটা আছে যেটা মেনটেন করে, ইউজিং ডায়াফ্রাম, ডায়াফ্রাম ব্যবহারের মাধ্যমে, ডায়াফ্রাম ব্যবহার করে মেনটেন দ্য ড্যাশ অফ দেয়ার বডিজ। তারা মেনটেন করে তাদের বডির কিছু একটা, যেটাকে ব্যবহার করা হয় ডায়াফ্রামে। ডায়াফ্রামের কাজ কি? ওই যে বাতাস যেটা তারা নেয় না, ওইটাকে স্টোর করা, জমা রাখার জন্য, টু স্টোর এয়ার, বাতাসটাকে জমা রাখার জন্য। স্টোর করা মানে জমা করা, স্টোর করা, জমা করা। আচ্ছা। অ্যাক্টিভ ম্যানাটিস নিড টু ব্রেথ মোর ফ্রিকুয়েন্টলি ইজ থট দে দ্য ম্যানাটিস ইউজ দেয়ার মাস্কুলার, এই যে দেখুন ম্যানাটিস, এই যে ম্যানাটিস ম্যানাটিস হচ্ছে ওই প্রাণীর নাম। ক্লিয়ার? ইউজ ডায়াফ্রাম, তারা কি ইউজ করে বলেন তো? ডায়াফ্রামটা ইউজ করে, এই যে দেখুন ইউজিং ডায়াফ্রাম টু অ্যাডজাস্ট দেয়ার, এই যে দেখুন টু অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট করা, মেনটেন করা, রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা, অ্যাডজাস্ট, তাদের কি অ্যাডজাস্ট করতে বলেন তো? তাদের বুয়েন্সি অ্যাডজাস্ট করতে। এখন আপনি ধরেন বুয়েন্সি কি জানেন না, দরকার নাই ভাই, বুয়েন্সিটা এখানে ইম্পর্টেন্ট না, আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কারেক্ট অ্যান্সার করা। দেখুন যে ম্যানাটিস হচ্ছে ব্যবহার করতেছে ডায়াফ্রামটাকে, এই ডায়াফ্রামটাকে ব্যবহার করতেছে ম্যানাটিস কিসের জন্য? মেনটেন করতে, অ্যাডজাস্ট করতে, রেগুলেট করতে। কি রেগুলেট করতে? বুয়েন্সি, তাদের বুয়েন্সিটা রেগুলেট করতে। এবার কি আমি বুঝাইতে পারছি বলেন তো? এই জায়গাটা ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, এগুলা বড় হাতের অক্ষরে লিখবেন। আমাকে একটু বলুন, যে এই পেসেজটা তাহলে আমাদের ম্যানাটিস দিয়ে ছিল, এবং আমরা প্রথম 6টা যে গ্যাপ ফিল ছিল আমরা খুব সুন্দরভাবে সলভ করছি। মনে আছে যে আপনাদের যখন আমি প্রথম প্যাসেজটা পড়াইছিলাম, এটা কাকে নিয়ে পড়াইছিলাম? ওইটা কার ছিল মনে আছে? বলুন তো, ওইটা কার ছিল? এটা ছিল কাকাপো। কাকাপো একটা পাখি নিয়ে, প্যারট, তোতা পাখি, তাই না? গুড। এই যে আমাদের সাথে আই থিঙ্ক ওই ক্লাস পর্যন্ত শেলি আপু, ধন্যবাদ আপনাকে, আপনি আশা করি আমাদের প্রথম ক্লাসও করছিলেন। আজকে যে আপনাদের 4 নাম্বার ক্লাসটা রুটিন বেসড, ওইটা তো আপনাদের টেলিগ্রাম গ্রুপ বলেন বা আমাদের পেজে বলেন অথবা আমাদের গ্রুপ গুলাতে বলেন, আমাদের কিন্তু রুটিনটা দেওয়া আছে। ওকে। দেখবেন যে কোন কোন দিন ক্লাস, ইভেন টেলিগ্রাম গ্রুপে তো আপনাদের প্রোফাইলে আপনাদের হচ্ছে ছবির সাথে যুক্ত করাই আছে যে আমাদের কোন কোন দিন ক্লাস। ওকে, তাও আমি আজকে আরেকবার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা। তো এখন এই জায়গায় অনেকেই আমাকে বলছিলেন যে ভাইয়া প্রথমটা পড়ানোর জন্য, So আমি আবার প্রথমটা আপনাদেরকে দেখাই, টেনশন নেওয়ার কিছু নেই। প্রথমটা দেখুন, আই থিঙ্ক একদম ইজি। ওকে। দেখুন, হ্যাঁ, এপিয়ারেন্স, এপিয়ারেন্স মানে পোশাক আশাক বোঝায় আমাদের ক্ষেত্রে, তাই না? মানে দেখতে কেমন, সহজ কথা, এপিয়ারেন্স মানে তাকে দেখতে, প্রথম লুকে বা তাকে দেখতে দর্শনে কেমন লাগতেছে এইরকম। সো লুক সিমিলার ড্রাগনস, সে ড্রাগনসের মতো দেখতে, বাট কিন্তু তার ডিফারেন্ট শেপ, তার আকৃতি হচ্ছে ডিফারেন্ট। কিসের আকৃতি ওইটা দরকার, তার কিছু একটা আকৃতি ডিফারেন্ট বলতেছে। তো এইখানে আসুন দেখুন, এইখানে আমি দাগ দিয়ে রাখছি, ড্রাগনস, ড্রাগনস এন্ড ম্যানাটিস লুক এলাইক, অর্থাৎ ম্যানাটিস এবং ড্রাগনসকে দেখতে একই রকম লাগতেছে।
হাওয়েভার, এই যে হাওয়েভার হচ্ছে বাটির মতো কাজ করতেছে। হাওয়েভার তাদের মানে এই ম্যানাটিজের কি আছে দেখুন তো, এই যে ম্যানাটিজের আছে একটা টেইল, টেইল মানে লেজ, যেটা হচ্ছে ভয়ারেস দ্য ডাগনস অফ এ হুইল, যেটা হচ্ছে ড্রাগনসের এই লেজটা, ম্যানাটিসের যে লেজটা আছে এইটা ড্রাগনসের লেজ যেটা এটার মতো না, বরং ড্রাগনসের লেজটা দেখতে লাগে তিমির মতো। ড্রাগনসের লেজ হচ্ছে তিমির মতো, এই যে লাইক দ্যাট অফ এ হুইল, হুইল মানে হচ্ছে তিমি। ড্রাগনসের লেজ হচ্ছে তিমির মতো, ম্যানাটিসের লেজ হচ্ছে ড্রাগনসের লেজ থেকে আলাদা, এই যে ডিফারেন্ট শেপ। কারণ দেখুন, ম্যানাটিস এবং ড্রাগনস হচ্ছে প্রায় সিমিলার। কোন কোন জায়গায় সিমিলার? সাইজের দিক থেকে দেখুন সিমিলার, কালারে এবং আকৃতিতেও দেখুন সিমিলার, এবং তাদের ফ্লিপারের দিক থেকেও সিমিলার, বোথ হ্যাভ ফ্লেক্সিবল ফ্লিপার্স। তাহলে ডিফারেন্টটা কোন জায়গায়? ডিফারেন্ট হচ্ছে লেজের দিক থেকে। এবার কি ক্লিয়ার বলুন তো? হ্যাঁ আনসার, হ্যাঁ আনসার হচ্ছে আপনারা হচ্ছে এবার কি হাসিব ভাই আপনি কি বুঝছেন? প্রথমটা বুঝেন না, এবার বুঝছেন যে ম্যানাটিস এবং ড্রাগনস হচ্ছে দেখতে একই রকম, কিন্তু ডিফারেন্টটা কোন জায়গায়? দেখতে একই রকম মানে এই যে তাদের, তাহলে কোনটা শেপ আলাদা, এইটাই আমাদের বের করতে হবে। এবার কি বুঝতে পারছেন? Okay? এবার হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনে যাব। আচ্ছা আমি আপনাদের এখন একটা তথ্য দিই। এইখানে আমরা এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ থেকে অ্যান্সার পাইছি, যেহেতু এখানে মার্ক করাই আছে। এই প্যারাগ্রাফ থেকে অ্যান্সার পাইছি, এরপরে প্যারাগ্রাফ থেকেও পাইছি, এইখান থেকেও পাইছি অ্যান্সার, এইখান থেকেও পাইছি। তার মানে আমাদের অবশিষ্ট প্যারাগ্রাফ এখন আছে, আছে কোনটা কোনটা খেয়াল করো। অবশিষ্ট কয়টা আছে এটা আমরা একটু দেখি। এই একটা প্যারাগ্রাফ আছে, দুই নাম্বার, দুইটা, দুই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নাম্বার দুই, তিন, চার, পাঁচ, তার মানে এখনো পাঁচটা প্যারাগ্রাফ বাকি। তার মানে মজার ব্যাপার কি, বাদ বাকি প্রশ্নের অ্যান্সার বাদ বাকি প্যারাগ্রাফ গুলা থেকে হবে, কারণ এখনো মেজরিটি পোর্শনের প্যারাগ্রাফ বাকি। এবং আজকের ফাইনাল কোয়েশ্চন দেখবেন খুব সিম্পলি, আমরা খুব সহজে এই কোয়েশ্চন গুলা সলভ করে ফেলতে পারবো, কারণ ইতোমধ্যে আপনাদের কাকাপু পাখি নিয়ে, প্যারট নিয়ে, ফ্লাইটলেস প্যারট নিয়ে বোঝাইছিলাম যখন, তখন ডিটেইলসে বুঝাইছি। সো এখন আপনাদের কাছে অনেক ইজি লাগবে। ট্রু ফলস নট গিভেন তো সম্পর্কে জানেন, না জেনে থাকলে অবশ্যই আমার হচ্ছে ইউটিউবে দেওয়া কেমব্রিজ 28 টেস্ট 1 প্যাসেজ 1 এর ভিডিওটা দেখে নিবেন। আমি ডিরেক্ট প্রশ্ন সলভিং এ চলে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিস, ওয়েস্ট, আচ্ছা আমরা বোঝার সুবিধার্থে একটা কাজ করি এখন, এই লাইনে যাই, আমি আপনাদেরকে এখানে এই লাইনটা বুঝাই। দেয়ার আর থ্রি স্পিসিস অফ ম্যানাটিস, অর্থাৎ ম্যানাটি এই যে প্রাণীটা, এটা তিনটা প্রজাতি আছে। একটা হলো ওয়েস্ট ইন্ডিয়ান প্রজাতি, আরেকটা হলো আফ্রিকান প্রজাতি, আরেকটা হলো অ্যামাজনিয়ান প্রজাতি। ওকে, সো এইটার হচ্ছে তিনটা প্রজাতি আছে। এখন দেখুন, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিস ফাউন্ড, পাওয়া গিয়েছে। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে তার তিনটা প্রজাতির মধ্যে একটা প্রজাতি হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিস, পাওয়া গিয়েছে এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেটস, অর্থাৎ ডিফারেন্ট, আলাদা অ্যাকোয়াটিক হ্যাবিটেটস। অ্যাকোয়াটিক হ্যাবিটেটস মানে কি বলতে পারবেন? ম্যানাটিসকে পাওয়া গিয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে পাওয়া গিয়েছে আলাদা জলজ বাসস্থানে, আলাদা জলজ বাসস্থানে। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে পাওয়া গিয়েছে আলাদা জলজ বাসস্থানে, আলাদা। ক্লিয়ার? ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে পাওয়া গিয়েছে ডিফারেন্ট, আলাদা বা বিভিন্ন জলজ বাসস্থানে, বিভিন্ন বিভিন্ন জলজ বাসস্থানে। ওকে, ওকে, আমি আচ্ছা আপনাদের প্রশ্নের পরে উত্তর নিছি, মানে প্রশ্ন সলভিং এর বাইরে অন্য প্রশ্নের উত্তর আমি ক্লাসের শেষে দিব। ক্লিয়ার? সো আপাতত আমরা ক্লাসে মনোযোগ দিই, ক্লাসের পরে বাকি সবগুলোর উত্তর দিব। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিস ফাউন্ড, পাওয়া গিয়েছে ডিফারেন্ট, বিভিন্ন অ্যাকোয়াটিক হ্যাবিটেট, জলজ বাসস্থানের দিকে। ওয়েস্ট ইন্ডিয়ান মেনাটি, ওকে, মেনাটি এই যে দাগ দিলাম, রিচেস অ্যাবাউট 3.5 মিটার্স লং এর ওয়েটস অন এভারেজ এত, ইট মুভস
বিটুইন ফ্রেশ ওয়াটার এন্ড সল্ট ওয়াটার, টেকিং অ্যাডভান্টেজ। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটারে মুভ করে, চলাচল করে। ওকে। আচ্ছা, টেকিং অ্যাডভান্টেজ অফ কোস্টাল ম্যানগ্রোভস এন্ড কোরাল রিফস, রিভার্স, লেকস, আইল্যান্ড, লেগুনস। এই যে দেখুন, এইটা হচ্ছে কোরাল রিফস, ওকে, রিভার, লেকস, আইল্যান্ড গ্যালুন্স। এইখানে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে কি হচ্ছে পাওয়া যাচ্ছে, তার মানে কোরাল রিফস, এটা একটা সমুদ্রের কথা বলতেছে, রিভার্স, নদীর কথা বলতেছে, এগুলো সবগুলোই তো পানি আছে, জলজ, তাই না? আবার লেকস, এখানেও জলজ। আইল্যান্ড, লাগুনস, এগুলা সবগুলাতেই তো হচ্ছে, এগুলা আলাদা আলাদা, তাই না? সো ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেটস, মানে সে বিভিন্ন জলজ জায়গাগুলোতে পাওয়া যায় ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে। তার মানে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটিসকে আমরা বিভিন্ন জলজ জায়গাগুলোতে পাই, এই বিভিন্ন জলজ জায়গাগুলোর নাম বলে দিছে। ক্লিয়ার কিনা? তাহলে এটার অ্যান্সার ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে, বলুন? ট্রু হবে। কেন ট্রু বুঝাইতে পারছি? আমি লাস্ট আরেকবার রিপিট করতেছি। ওয়েস্ট ইন্ডিয়ান মেনাটিসকে আমাদেরকে প্রশ্নে যা বলছে তা আমরা হাইলাইট করি। কি কি বলছে? ওয়েস্ট ইন্ডিয়ান মেনাটিস ফাউন্ড, পাওয়া গিয়েছে বিভিন্ন জলজ জায়গা, অঞ্চলে, হ্যাবিটেটস মানে অঞ্চল, বিভিন্ন জলজ অঞ্চলে। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটি, এই যে দেখুন, কোরাল রিফস, এটা একটা সমুদ্রের কথা, রিভার, এটাও একটা জলজ জিনিস, লেকস, এটাও জলজ কারণ এগুলাতে পানি আছে, তাই না? আইল্যান্ড, লাগুনস, এগুলাও তো জলজ। তো এগুলা কি আলাদা আলাদা না? তার মানে এগুলা কি ডিফারেন্ট জলজ অঞ্চল, তাই না? তাহলে তো ট্রু। এবার কি বুঝাইতে পারছি বলুন তো? বুঝাইতে পারছি? ওকে, গুড। এইবার দেখুন, ফ্লোরিডা ম্যানাটি, ফ্লোরিডা ম্যানাটি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা অনেক বড় লেভেলের কিওয়ার্ড, সো এটাকে আমরা দাগ দিব। ফ্লোরিডা মেনাটি লিভস ওয়ার্মার ওয়াটার্স দেন অ্যান্টিলিয়ান মেনাটি। আচ্ছা, লিভস, বাস করে গরম পানিতে, ওয়ার্মার ওয়াটার্স মানে গরম পানিতে, দেন, দেন মানে তুলনা বুঝায়, দেন কি বুঝায়? তুলনা। দেন অ্যান্টিলিয়ান মেনাটি। এখন আমরা এটা একটু তর্জমা করি, কি বলতেছে? ফ্লোরিডা মেনাটি মানে ফ্লোরিডার পানিটা, ফ্লোরিডার ম্যানাটি, এই প্রাণীটা, ফ্লোরিডার প্রাণীটা বাস করে গরম পানিতে। দেন অ্যান্টিলিয়ান ম্যানাটি মানে আন্টিলিয়ান ম্যানাটির চেয়ে সে গরম পানিতে বাস করে, মানে দুইটার মধ্যে তুলনা। তো এখন আমরা আসি, সিরিয়াল মেনটেন করবে কিন্তু, জানি আমরা, তাই না? দেয়ার আর টু সাবস্পিসিস অফ ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটি। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির দুইটা প্রজাতি আছে। একটা হচ্ছে অ্যান্টালিয়ান ম্যানাটি, এই যে দেখুন পেয়ে গেছি, অ্যান্টিলিয়ান ম্যানাটি। আর একটা হচ্ছে দেখুন, ভাইরাস দ্য ফ্লোরিডা ম্যানাটি, দেখছেন? পাইছি। ওকে। এখন অ্যান্টিনিয়া মেলাটি, ফ্লোরিডা মেলাটি দুইটাই পেয়ে গেছি, তার মানে এইখানে অ্যান্সার আছে, এবং অ্যান্সার যদি থাকে তাহলে ট্রু, মানে দেখবো এটা সত্য যদি হয় ট্রু, ভুল হইলে ফলস, আর না থাকলে নট গিভেন। এখন আমরা প্রশ্নটা আবার বুঝি। আমাদেরকে ইনফরমেশনে বলতেছে ফ্লোরিডা ম্যানাটিটা বসবাস করে গরম পানিতে অ্যান্টিলিয়ান ম্যানাটি থেকে। অ্যান্টিলিয়ান ম্যানাটি যতটুকু গরম পানিতে বসবাস করে, ফ্লোরিডা ম্যানাটি তার থেকে বেশি গরম পানিতে বসবাস করে। এটাই জানতে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। খেয়াল করুন, অ্যান্টিলিয়ান ম্যানাটি ফাউন্ড ইন ওয়াটার ফ্রম দা বাহামাস টু ব্রাজিল, হোয়ার ফ্লোরিডা ম্যানাটি। আচ্ছা, আমাদের দরকার অ্যান্টিলিনা মানে ফ্লোরিডা ম্যানাটিটা অ্যান্টিলিনা ম্যানাটির থেকে গরম পানিতে বাস করে। অলদো সাম ইন্ডিভিজুয়ালস হ্যাভ বি রেকর্ডেড ইন দ্য বাহামাস। আচ্ছা, এইখানে আমরা কে গরম পানিতে বাস করে বেশি, এই ধরনের কিছু পাই নাই। ইন উইন্টার দ্য ফ্লোরিডা ম্যানাটি ইজ রেস্ট্রিক্টেড টু ফ্লোরিডা। আচ্ছা, শীতকালে ফ্লোরিডা ম্যানাটিকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে ফ্লোরিডাতে। মানে ফ্লোরিডা ম্যানাটিকে, এই ফ্লোরিডার প্রাণীটাকে বাধা দেওয়া হয়েছে ফ্লোরিডাতে। হোয়েন দ্য ওয়াটার টেম্পারেচার ড্রপস 20 ডিগ্রি সেলসিয়াস, যখন ওয়াটার টেম্পারেচার ড্রপ করে মানে নেমে যায় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে, ইট, ইট বলতে ওই যে ফ্লোরিডা ম্যানাটির কথা বলতেছে, ইট টেক্স রিফিউজ ইন ন্যাচারালি এন্ড আর্টিফিশিয়ালি ওয়ার্ম ওয়াটার। এটা হচ্ছে আশ্রয় নেয়, রিফিউজ মানে হচ্ছে আশ্রয় নিচ্ছে। কোথায় আশ্রয় নিচ্ছে? গরম পানিতে আশ্রয় নিচ্ছে। ক্লিয়ার? তার মানে ফ্লোরিডা ম্যানাটিটা আমরা দেখলাম যে যখনই টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে, তখনই সে গরম পানিতে গিয়ে আশ্রয় নেয়। আচ্ছা, ওকে।
কিন্তু আমাদের তো এইটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ফ্লোরিডা ম্যানাটিকা অ্যান্টিলিয়ান ম্যানাটিকাকে সবচেয়ে বেশি গরম পানিতে থাকে, এটাই তো বলতেছে না যে এইটার চেয়ে গরম পানিতে থাকে। কিন্তু আমাদেরকে বলতেছে যে ফ্লোরিডা ম্যানাটিটা গরম পানিতে থাকে, কিন্তু অ্যান্টিলিয়ান ম্যানাটির চেয়ে গরম পানিতে, এটা তো বলে নাই। আমি বললাম যে সাকিব আল হাসান এবং তামিমের কথা বললাম যে সাকিব আল হাসান বিশ্বকাপে ভালো খেলেছে, এটা বললাম। এখন প্রশ্নে বলতেছে সাকিব আল হাসান তামিমের চেয়ে বিশ্বকাপে ভালো খেলেছে, কিন্তু আপনি প্যাসেজে গিয়ে পাইছেন সাকিব আল হাসান ভালো খেলেছে, এখন তামিমের চেয়ে ভালো খেলেছে কিনা এই ধরনের কোনো ডিরেক্ট কথা বলা আছে? তামিমের চেয়ে ভালো খেলতে পারে, তামিমের চেয়ে খারাপও খেলতে পারে, ক্লিয়ার কিনা? কিন্তু আমি জানি যে তামিমের চেয়ে সে ভালো খেলছে। এখন আপনি যদি ওই জানার উপর বেস করে দিয়ে দেন, হবে না, কারণ পেসেজে থাকা লাগবে, ক্লিয়ার ইনফরমেশন তো থাকতে হবে। তো এইখানে আমরা দেখলাম যে ফ্লোরিডা ম্যানাটিটা অ্যান্টিলিয়ান ম্যানাটির, ওরা আমার থেকে বের করতে বলতেছে এই কথাটা যে ফ্লোরিডা ম্যানাটিটা অ্যান্টিলিয়ান ম্যানাটি থেকে গরম পানিতে বাস করে। আর এইখানে বলতেছে ফ্লোরিডা ম্যানাটিটা হচ্ছে গরম পানিতে গিয়ে আশ্রয় নেয়, বাট অ্যান্টেলিয়ার ম্যানাটির চেয়ে গরম পানিতে, এই ধরনের কথা আছে? তুলনামূলক কোনো কথা নাই। এই জন্য এইখানে বলতেছে যে সে গিয়ে গরম পানিতে আশ্রয় নিচ্ছে, বাট সে যে গরম পানিতে গিয়ে আশ্রয় নেয় সেটা অ্যান্টিলিয়ান ম্যানাটি থেকে বেশি গরম, এই ধরনের কোনো কথা আছে? না। এমনও তো হইতে পারে যে অ্যান্টিলিয়ান ম্যানাটি গরম, অ্যান্টিলিয়ান ম্যানাটি গিয়েও গরম পানিতে আশ্রয় নেয় এবং সেটাও আরো বেশি গরম, এটাও তো হইতে পারে। সো আপনি কোনো কিছু একদম ডিরেক্ট না পেলে তখনই নট গিভেন দিতে হবে। সো এইটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। শেষ। আমাকে একটু বলুন তো এই জায়গা বুঝছেন কিনা। নট গিভেন কেন, এটা বুঝছেন কিনা? হ্যাঁ, নো কম্পারিজন ইন দ্য প্যাসেজ, গুড। দেয়ার ইজ নো কম্পারিজন বিটুইন দিস টু টাইপস অফ অ্যানিমেল। ওকে, এখন দেখুন, আফ্রিকার ম্যানাটিস রেঞ্জ ইজ লিমিটেড টু কোস্টাল ওয়াটার্স বিটুইন দ্য ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিজ অফ মারিচুয়ানা অ্যান্ড অ্যাঙ্গোলা। আচ্ছা, এই কথাটা এখন আমরা, এই যে প্রশ্ন বলছে বিশাল প্রশ্ন, সব তো আমরা দাগাবো না, কারণ আমাদের কিওয়ার্ড দাগাইতে হবে। কি কি দেখুন, আফ্রিকান ম্যানাটিস রেঞ্জ, আফ্রিকান ম্যানাটিসের রেঞ্জটা, রেঞ্জ মানে ব্যাপ্তি, লিমিটেড, সীমাবদ্ধ, দাগ দিলাম, হ্যাঁ। কোস্টাল ওয়াটার্স বিটুইন, তার মানে আফ্রিকান ম্যানাটির রেঞ্জটা হচ্ছে সীমিত, সীমিত রেঞ্জ। কোথা? বিটুইন ওয়েস্ট আফ্রিকা কান্ট্রিজ, ওয়েস্ট আফ্রিকা, বিটুইন ওয়েস্ট আফ্রিকা, এখন ওয়েস্ট আফ্রিকা কান্ট্রিজ এগুলো দাগাবেন না, দাগাবেন বিটুইন মারিচুয়ানা এবং অ্যাঙ্গুলা, এই যে এই জায়গা। এখন দেখুন, বাকি যে আমরা দাগাইলাম না এগুলো সব বাদ, এগুলা দেখুন। এখন আপনার প্রশ্নটা সিম্পলিফাই হয়ে ইজি হয়ে গেছে। কিভাবে ইজি হয়েছে দেখুন, আফ্রিকার ম্যানাটিভ রেঞ্জটা লিমিটেড, লিমিটেড করে দেওয়া হয়েছে, সীমিত করে দেওয়া হয়েছে বিটুইন মারিচুয়ানা এন্ড অ্যাঙ্গুলা, মারিচুয়ানা বা অ্যাঙ্গুলার মধ্যে আফ্রিকার ম্যানাটিভ রেঞ্জটা কি করা হয়েছে, সীমিত করা হয়েছে। ওকে, সীমিত করা হয়েছে। এখন আসুন আমরা এইখানে যাই। দ্য আফ্রিকান ম্যানাটি, এই যে দেখুন, আফ্রিকান ম্যানাটি is also about a meter long and found in the sea along the west coast of Africa. Okay, from Marijuana down to Angola. আচ্ছা, আফ্রিকান ম্যানাটিকে হচ্ছে মারিচুয়ানা এবং অ্যাঙ্গোলাতে পাওয়া যাচ্ছে, এটা বলতেছে। তারপর এখন আমাদের দরকার কি, তার রেঞ্জটাকে কি করা হয়েছে, লিমিটেড করা হয়েছে, এটা। দ্য স্পিসিস অলসো মেক ইউজ অফ রিভার্স উইথ ম্যামাল সি ইন ল্যান্ডলক কান্ট্রিজ। আচ্ছা, দ্য স্পিসিস, স্পিসিস বলতে ওই যে আফ্রিকান ম্যানাটির কথা বলতেছে, স্পিসিস, এইটা এইটা হচ্ছে আরো কান্ট্রিতে আছে, কি মালি এবং নাইজারে আছে। তার মানে দেখুন, আফ্রিকার ম্যানাটি শুধুমাত্র লেঞ্জ লিমিটেড, মানে সে শুধু মারিচুয়ান এবং অ্যাঙ্গোলাতে থাকবে এই ধরনের লেঞ্জ তার লিমিটেড না, সে মারিচুয়ান এবং অ্যাঙ্গোলাতে তো থাকেই, উল্টা সে মালি এবং নাইজারেও থাকে। ক্লিয়ার? এই যে দেখুন লিখেই তো আছে এখানে যে প্রশ্নে বলতেছিল যে আফ্রিকান ম্যানাটির রেঞ্জ হচ্ছে লিমিটেড, মানে আফ্রিকান ম্যানাটিকে শুধুমাত্র মারিচুয়ানা এবং অ্যাঙ্গোলাতেই পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা প্যাসেজে গিয়ে দেখলাম যে আফ্রিকান ম্যানাটিকে হ্যাঁ মারিচুয়ানা এবং অ্যাঙ্গোলাতে পাওয়া যাচ্ছে, আবার এই প্রজাতিকে মালি এবং নাইজারেও পাওয়া যাচ্ছে, এই যে দেখুন। এবং ল্যান্ড লক কান্ট্রিজ, ল্যান্ড লক কান্ট্রিজ মানে বুঝেন, স্থলবেষ্টিত দেশ। ওকে, আচ্ছা,
সো এখন দেখুন, তার মানে আফ্রিকান ম্যানাটিকে মারিচুয়ান এবং অ্যাঙ্গোলাতেও পাওয়া যাচ্ছে, আবার তাকে মালি এবং নাইজারেও পাওয়া যাচ্ছে। তার মানে এটার অ্যান্সার কি হবে বলুন তো? আপনারাই বলতে পারবেন। এটার অ্যান্সার হচ্ছে ফলস। গুড। এটার অ্যান্সার হচ্ছে ফলস। ওকে, গুড। কারণ তাকে তার যে মানে লিমিটেড লিমিটেড তো না, বরং সে মারিচুয়ান এবং অ্যাঙ্গোলাতেও আছে, আবার মালি এবং নাইজারও আছে। আচ্ছা, এই তিনটা বুঝছেন কিনা? কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলুন। এবং এবং দেখুন, খুবই সিরিয়ালি আসতেছে, খুব সিরিয়ালি কিন্তু এগুলো আনসার আসতেছে। আচ্ছা, আর আমাদের প্যারাগ্রাফ কয়টা বাকি আছে আমরা একটু দেখে আসি। একটা, দুইটা, তিনটা। আমাদের প্রশ্ন কয়টা বাকি আছে মনে আছে? আমাদের প্রশ্ন বাকি আছে চারটা। তার মানে আমাদের পরের প্যাসেজ গুলা থেকে আনসার মোটামুটি চলে আসবে। আমরা এইভাবেই সিরিয়ালি পেয়ে যাবে আনসার। ওকে, এবার আসুন, দ্য এক্সটেন্ট অফ দ্য লস অফ অ্যামাজিয়ান মেনাটিস। আচ্ছা, লস অফ অ্যামাজিয়ান মেনাটিস ইন দ্য মিড 20th সেঞ্চুরি। 20, মানে 20 শতকের মাঝামাঝি, 20 শতকের মাঝামাঝি বলতে বোঝাচ্ছে কি, ওই যে 1901 থেকে 2000 সালের মাঝামাঝি যে সময়টা, এই 20 শতকের মাঝামাঝি অ্যামাজোনিয়ান ম্যানাটিজের লস, লস মানে যে হারানো, অনলি রিভিল, শুধুমাত্র প্রকাশ পেয়েছে। অনলি রিভিল মানে শুধুমাত্র প্রকাশ পেয়েছে, অনলি রিভিল মেনি ইয়ার্স লেটার। অনলি রিভিল মেনি ইয়ার্স লেটার। মেনি ইয়ার্স লেটার মানে কি বলেন তো? মেনি ইয়ার্স লেটার মানে বোঝাচ্ছে অনেক বছর পরে। মেনি ইয়ার্স লেটার, অনেক বছর পরে। তার মানে এখানে আমাদের প্রশ্নটা এইটা, যে লস অফ অ্যামাজিনিয়ান মেনাটি, অ্যামাজিনিয়ান মেনাটির যে হারানোটা ইন দ্য মিড 20th সেঞ্চুরি, মধ্য 20 শতকের মাঝামাঝিতে, অনলি রিভিলড, শুধুমাত্র প্রকাশ পেয়েছে মেনি ইয়ার্স লেটার। মেনি ইয়ার্স লেটার মানে অনেক বছর পরে। ওকে, দ্য অ্যামাজনিয়ান মেনাটি, এই যে অ্যামাজনিয়ান মেনাটি পেয়ে গেছি, অ্যামাজনিয়ান মেনাটি। কিন্তু আমাদের দরকার কি, তাদের এক্সটেন্ট অফ দ্য লস, মানে অস্তিত্ব হারানো, তারা যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এইটা প্রকাশ পেয়েছে অনেক বছর পরে। মধ্য, মানে 20 বছর, 20 শতকের, 20 শতক মানে বুঝেন তো, 1901 সাল থেকে 2000 সালের মাঝা, 2000 সালকে বলা হয় 20 শতক। মিড মানে মাঝামাঝি, 1901 সাল থেকে 2000 সালকে বলা হয় 20 শতক। এবং এই 20 শতকের মিড মানে মাঝামাঝিতে অ্যামাজন ম্যানাটির যে অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, এইটা অনেক পরে গিয়ে প্রকাশ পেয়েছে। Amazon manatee, the smallest species, though Jodio, it is a big animal. It grows about 2.5 meters long, 350 kilograms. Amazon manatees favor calm, shallow waters that are above eto. This species in the fresh water in the Amazon basin in Brazil, Colombia, Ecuador and Peru. আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনি পড়লেন অ্যামাজনের ম্যানাটি, বাট সে হারিয়ে গিয়েছে, তার অস্তিত্ব হারিয়ে গিয়েছে, অনেক বছর পরে পাওয়া গিয়েছে, এই ধরনের কোনো কথা ছিল এখানে? কি বলতেছিল যে অ্যামাজনের ম্যানাটি হচ্ছে একটা ক্ষুদ্র প্রজাতি। হ্যাঁ, এবং এটা হচ্ছে 2.5 মিটার লম্বা, 1 কেজি হচ্ছে মানে ওজনে তো। এটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক শান্ত স্বভাবের। এরপরে হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস পানিতে থাকে। এরপরে এটাকে কোথায় পাওয়া যায়, পাওয়া গেছে এইটা, বাট সে যে হারিয়ে গিয়েছে 20 শতকের মাঝামাঝিতে, এই কথাটাকে প্রকাশ পেয়েছে। এই ধরনের হারানোর কথা কিছু পাইছেন বলেন তো? পাওয়া গিয়েছে হারানোর কথা? না। So, যেহেতু হারানোর কথা পান নাই, তার মানে এটার অ্যান্সার কি হবে বলেন? আই থিঙ্ক এতক্ষণে পারার কথা। এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। গুড, নট গিভেন। কারণ যে ইনফরমেশন আমাদেরকে প্রশ্নে জানতে চাইছে, সেই ইনফরমেশনটা আমরা পাই না। অ্যামাজন বেনাটি নিয়ে কথা ছিল, বাট সে যে অনেক বছর পরে তার অস্তিত্ব হারিয়ে গিয়েছে, এই ধরনের কোনো কথা এখানে নাই। ক্লিয়ার? ওকে, নো ইনফরমেশন। গুড, থ্যাংক ইউ। এবার আসুন, আমাদের হচ্ছে পরের প্রশ্ন। ইট ইজ প্রিডিক্টেড দ্যাট ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটি পপুলেশনস উইল ফল ইন দ্য কামিং ডিকেডস। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির পপুলেশন, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির যে জনসংখ্যা, এটা ফল, ফল মানে পড়ে যাবে, মানে এটা কমে যাবে। সহজ সহজ কথা হচ্ছে কমে যাবে। কামিং ডিকেডস, ডিকেড, ডিকেড মানে 10 বছর বোঝায়। ডিকেডস বলতে অনেকগুলা 10 বছরের কথা বলতেছে, অনেকগুলা 10 বছরের কথা বলতেছে। তার মানে আপকামিং দশকগুলোতে
এটা হচ্ছে অনুমান করা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির জনসংখ্যাটা কমবে, ফল করবে, পড়ে যাবে, কমবে, ক্লিয়ার, কমবে। এখন দেখি, all three manatee species endangered, heightened risk আছে extinction. The African manatee, Amazonian manatee both listed vulnerable in the nature. It is estimated that এত Amazonian manatees were killed, মারা গিয়েছে এত এত for the, আচ্ছা আচ্ছা, ওকে। In most issues আফ্রিকান ম্যানাটি, এই যে দেখুন, আচ্ছা, আফ্রিকান ম্যানাটি ডিক্লাইন হ্যাজ বিন টাইম ইনসিডেন্টাল ক্যাপচার ইন দা এত এত ম্যানাটি ইজ হান্টিং ইজ নাও ইলিগেল ইন এভরি কান্ট্রি দ্য আফ্রিকান স্পিসিস ইজ ফাউন্ডেড। আচ্ছা, এরপরে, আচ্ছা, দ্য টু সাব স্পিসিস অফ ওয়েস্ট ইন্ডিয়ার ম্যানাটি, এই যে দেখুন, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটি আর লিস্টেড এনডেঞ্জার্ড বাই আইইউসিএন। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটি এটা পেয়ে গেছে, আমাদের দরকার ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির জনসংখ্যা আপকামিং দশকগুলোতে, দশক মানে 10 বছর বোঝাচ্ছে, ডিকেড মানে 10 বছর, তো আপকামিং 10 বছরগুলোতে কমে যাবে। বোথ আর অলসো এক্সপেক্টেড টু আন্ডারগো, okay, both are also expected to undergo a decline, এই যে ডিক্লাইন, ডিক্লাইন মানে কমে যাওয়া, of 20%, দেখছেন, কমবে, ওভার দ্য নেক্সট 40 ইয়ার্স, 40 ইয়ার্স, মানে আগামী, নেক্সট মানে আগামী 40 বছর, মানে আপকামিং ডিকেটস, ডিকেটস মানে অনেকগুলা 10 বছরের কথা বলতেছে, 40 ইয়ার্স মানে চারটা 10 বছরের, তাই না, চারটা 10 বছর। সো চারটা বছরে কমবে, কে কমবে, ওয়েস্ট ইন্ডিয়ান মেনাটির জনসংখ্যা, এই যে ওয়েস্ট ইন্ডিয়ান মেনাটি ডিক্লাইন, কমবে ওভার দ্য নেক্সট 40 ইয়ার্স, আগামী 40 বছর। তার মানে এটা কি ট্রু? এবার কি বুঝাইতে পারছি? এটা কেন ট্রু হয়েছে আমাকে বলতে পারবেন? কেন, বা বুঝতে পারছেন আপনারা কেন এটা ট্রু হয়েছে? ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির জনসংখ্যাটা আগামী 10 বছর যে কমবে, এটা হচ্ছে যে কেন ট্রু হয়েছে, এটা কি বুঝতে পারছেন? গুড, থ্যাংক ইউ। এবার আসুন আমরা ভারতে যাই। The risk to manatees from endangerment and plastic consumption increased significantly in the period এত থেকে এত। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, কিসের ঝুঁকি? ম্যানাটিজের ঝুঁকিটা, এন্টেজেলমেন্ট এন্ড প্লাস্টিক কনজাম্পশন ইনক্রিজড। রিস্ক, ম্যানাটিজের যে ঝুঁকিটার, এন্টেজেলমেন্ট এন্ড প্লাস্টিক কনজাম্পশন ইনক্রিজড সিগনিফিকেন্টলি, মানে বাড়বে, ইন দ্য পিরিয়ড এত থেকে এত, সিগনিফিকেন্টলি 2009 থেকে 2020। তার মানে আমরা এখন আহ, কি বুঝলাম এখানে? রিস্ক টু ম্যানাটিজ, ম্যানাটিজের রিস্ক, এন্টেজেলমেন্ট এন্ড প্লাস্টিক কনজাম্পশন, এই দুইটা ব্যাপারে ম্যানাটিজের যে রিস্ক, ঝুঁকি আছে, এটা বাড়বে কত থেকে কত, 2009 থেকে 2020 সালে, ওকে। তো দেখুন, রিভিউ অলমোস্ট এত থেকে এত, এন্টেজেলমেন্ট, এই যে এন্টেজেলমেন্ট পাইছি, এন্টেজেলমেন্ট এন্ড প্লাস্টিক কনজাম্পশন, এটাও পাইছি, এবং এত। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে এন্টারটেনমেন্ট প্লাস্টিক কনজাম্পশনটা বাড়বে 2009 থেকে 2020-এ। আচ্ছা, 2009 থেকে 2020 এটাও পাইছি, 2009 থেকে 2020 এটাও পাইছি আমরা, ফাউন্ড অ্যাটলিস্ট এত কেসেস ইনভলভ মেনাডিস। আচ্ছা, এতগুলা কেস হচ্ছে মেনাডিসের থাকবে, বাট আচ্ছা, এই রিভিউ অফ অলমোস্ট 1800 কেসের মধ্যে অ্যাটলিস্ট 700 কেসেসে মেনাডিস ইনভলভ থাকবে। কিন্তু এইটা, তার ঝুঁকি বাড়বে নাকি কমবে এই ধরনের কোনো কথা আছে? দেখুন তো, ঝুঁকি নিয়ে কোনো কথা আছে? এখানে কি বলতেছে, রিভিউ অফ অলমোস্ট 18 কেসেস, 1800টা কেসের, কেসের মধ্যে, মানে এন্টেজেলমেন্ট, প্লাস্টিক কনজাম্পশন, এই যে ম্যানাটিসকে মেরে ফেলা হচ্ছে, এটা 1800 কেসের মধ্যে 2009 থেকে 2020-এ 700 কেসেস হচ্ছে মানে কমপক্ষে পাওয়া গিয়েছে, ক্লিয়ার। বাট রিস্ক, তার ঝুঁকি বাড়ছে, ঝুঁকি বাড়ার কোনো কথা এখানে আছে বলেন তো? ঝুঁকি বাড়ার কথা না, ঝুঁকি নিয়ে কোনো কথা বলে নাই। সো এইটা এন্টারটেইনমেন্ট প্লাস্টিক কনজাম্পশন, এটা অনেকেই আমরা পেয়ে গেছি 2009 থেকে 2020, এটাও পাইছি। বাট এটা যে বাড়ছে, তার ঝুঁকির বাড়ছে, ঝুঁকি বাড়াটা পান নাই। সো এইখানে অ্যান্সারটা হবে তখন নট গিভেন, কারণ এই ব্যাপারে কোনো কথাই পাই নাই। সো অনেকেই এটা ট্রু দিয়ে ভুল করে ফেলবেন। ট্রু কেন দিবে আমি বলি, ওই যে এন্টেজেলমেন্ট প্লাস্টিক কনজাম্পশন আর 2009 থেকে 2020, এই জায়গাটা দেখবে অনেকেই, দেখার পর তো বলবে ঠিক আছে, এটা যেহেতু চলে আসছে তার মানে আমি এখন, আমার ট্রু হয়ে যাচ্ছে, বাট এটা তো ট্রু না। কেন? কারণ
এন্টেজিলমেন্ট প্লাস্টিক কনজাম্পশন হচ্ছে 2009 থেকে 20-এ বাড়ছে কি না কমছে, এই কথাটা বলে নাই, বলছে 1800টা কেস তারা দেখছে 2009 থেকে 2020-এ। এই 1800 কেসের মধ্যে 700 কেসে ওরা খুঁজে পেয়েছে যে এন্ডেজেলমেন্ট আর প্লাস্টিক কনজাম্পশনের কারণে মেনাটিসের সংখ্যা কমে যাচ্ছে, বা মেনাটিস হচ্ছে হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা মারা যাচ্ছে। কিন্তু এই এর ফলে ঝুঁকি বাড়তেছে না কমতেছে এই ধরনের কোনো কথা বলে নাই। ঝুঁকি বাড়তেও পারে কমতেও পারে, এইখানে নির্দিষ্ট করে কিছু বলে নাই, এই জন্যই নট গিভেন। আমি কি বুঝাইতে পারছি বলুন তো? আচ্ছা, এরপরে দেখুন সাম লেজিসলেশন। লেজিসলেশন মানে হচ্ছে আইন, ল। ক্লিয়ার? লেজিসলেশন মানে হচ্ছে আইন বা ল। ল কিছু ল রিডিউস, কিছু ল হচ্ছে কি করতেছে, রিডিউস কমাচ্ছে। বোট স্ট্রাইকস মানে নৌকা দিয়ে আঘাত করা, অন ম্যানাটিস ইন ফ্লোরিডা। মানে কিছু নৌকা দিয়ে, নৌকার আঘাতের কারণে ম্যানাটিস হচ্ছে মারা যায়। সো এই নৌকার আঘাতের এ, ফলে যে মারা যাচ্ছে ম্যানাটিস কোথায়, ফ্লোরিডাতে, এই ব্যাপারে কিছু আইন করা হয়েছে, এবং এই আইনটা কি করতেছে, কমায় ফেলতেছে। এই যে মানে এই আইনের ফলে ম্যানাটিসের সংখ্যা, ওই যে নৌকার আঘাতে, মানে বোট স্ট্রাইক মানে বোট দ্বারা আঘাত করা, মানে নৌকার আঘাতের ফলে যে ম্যানাটিস মারা যাচ্ছে, এইটার কারণে কিছু আইন নেওয়া হয়েছে। এবং এই আইনের ফলে দেখা যাচ্ছে এখন নৌকার কারণে, নৌকার আঘাতের ফলে ম্যানাটিসের যে মারা যাওয়ার ঘটনা, এই ঘটনাটা কমতেছে ফ্লোরিডাতে। তো দেখুন এইখানে, হ্যাঁ বা এই যে দেখুন, ল, ল হচ্ছে আইন, এই যে লজ, ল না কিন্তু লজ প্লুরাল। সো এই যে সাম লেজিসলেশন বা লজ, এই কথাটা কিন্তু মিলতেছে। ল মানে হচ্ছে আইন, কিন্তু লজ, তো সাম লেজিসলেশন। ফ্লোরিডাতে কিছু লেজিসলেশন বা আইন নেওয়া হয়েছে। কি করা, লিমিট, সীমিত করা, বোট স্পিড, বোটের গতি ডিউরিং উইন্টার, শীতের সময় বোটের গতিটাকে কি করতে হবে, লিমিট করে ফেলতে হবে, যাতে কি হয়, মেনাটিস মেনাটিসরা কি করতে পারে, সহজেই মুভ করতে পারে। ক্লিয়ার? বা চলাচল করতে পারে মেনাটিসরা। তার মানে এখানে আমরা দেখতে পারি, কারণ কি, ওই যে দেখুন, দ্য চিফ কজ অফ ডেথ ইন ফ্লোরিডা ম্যানাটিস ইজ, মানে চিফ হচ্ছে প্রধান, কজ হচ্ছে কারণ, ডেথ মারা যাওয়ার প্রধান কারণ, ইন ফ্লোরিডা ফ্লোরিডা ম্যানাটিজের মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে বোট স্ট্রাইকস, অর্থাৎ নৌকা দ্বারা তাকে আঘাত করা। নৌকার আঘাতের ফলে ফ্লোরিডার ম্যানাটিজরা মারা যাচ্ছে। ওই যে সমুদ্রে দেখা যাচ্ছে নৌকাগুলা চলতেছে, চলাচলের সময় ওরা হচ্ছে বেখেয়ালি থাকায়, বা ওদের হচ্ছে বোট দ্বারা আঘাতের ফলে এই ম্যানাটিস গুলা মারা যায়। সো এখানে বলতেছে যে আমরা হচ্ছে ফ্লোরিডাতে কিছু আইন নেওয়া হয়েছে। এই আইনটা কি, যে লিমিট করা হচ্ছে বোটের স্পিড। ক্লিয়ার? বোটের স্পিডটাকে লিমিট করা। তার মানে এখানে দেখুন সাম লেজিসলেশন এইমস টু রিডিউস, মানে কিছু আইন করা হয়েছে। কেন করা হয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে কমানো বোট স্ট্রাইকস অন ম্যানাটিস, মানে ম্যানাটিসের যে নৌকা দ্বারা আঘাত করা হচ্ছে ওইটাকে কমানোর ফেলার জন্য। এই যে দেখুন, রিডিউস করা মানে কি, লিমিট করায় ফেলা, হ্যাঁ, মানে নিয়ন্ত্রণ করা বোট স্পিড, হ্যাঁ, যাতে ফ্লোরিডাতে ম্যানাটিসরা মুভিং এর সময় হচ্ছে তাদের মুভিংটা যাতে লিমিট হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছি আপনাদেরকে? বুঝছেন কিনা? ওকে, সো লাস্টেরটা আমি আবার বলতেছি। ফ্লোরিডাতে ম্যানাটিসের মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে নৌকার আঘাত। এই জন্য কিছু আইন নেওয়া হয়েছে। এই আইনের ফলে নৌকার স্পিডটাকে লিমিট করা হয়েছে। তো এইখানে বলতেছে কিছু আইনের লক্ষ্য হচ্ছে ম্যানাটিস যে বোট স্ট্রাইকের দ্বারা মারা যাচ্ছে এটাকে কমায় ফেলা। ইয়েস, এই জন্যই তো এই আইনটা করা হচ্ছে। সো এই 13টা প্রশ্ন আজকে যে আমি আপনাদেরকে সলভ করলাম, আপনাদেরকে কি কিছুটা ইজি লাগছে? ভাইয়া একটু লেখালেখি করবেন না প্লিজ?